আসসালামু আলাইকুম। এনপিসির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি টেক্সটাইল সেকেন্ড সেমিস্টারের টেক্সটাইল র ম্যাটেরিয়ালস 2, যেটার বিষয় কোড 1921, টেক্সটাইল র ম্যাটেরিয়ালস 2 বিষয় কোড 1921 সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমি পূর্বেই তোমাদের সাথে কয়েকটা ক্লাস নিয়েছিলাম, বাট ক্লাসটা রেকর্ড হয়েছে কিন্তু ভয়েসের প্রবলেম হয়ে গেল, অর্থাৎ ভয়েস রেকর্ড হয় নাই, যার কারণে এটা আমি আর পোস্টিং দিই নাই। ক্লাসগুলো পোস্টিং দিই নাই, আর আমিও একটু প্রবলেমে ছিলাম, যার কারণে ক্লাসগুলো পোস্টিং দেওয়া হয় না। কারণ আমি যদি পোস্টিং দিই, জাস্ট এটা শুধু সাউন্ড শুনতে পারবে না। তোমরা যে কয়জন ক্লাস করেছো তারাই বুঝতে পেরেছো, পরে যারা ভিডিওটা ওয়াচ করবে তারা কিন্তু এটা বুঝতে পারবে না এটা এখানে কী বলা হচ্ছে। তো এটা পোস্ট করে লাভ কি? আমি ক্লাস নিচ্ছি, আমি যে ক্লাস নিয়েছি, কিন্তু আমি যে পোস্ট করলাম জাস্ট আমি ক্লাস নিয়েছি আমি, ওকে, কিন্তু সেটা কোনো বেনিফিট নাই। তো সেটা কোনো বেনিফিট পাবে না স্টুডেন্টরা। কলেজ কর্তৃপক্ষ হয়তো জানবে আমি ক্লাস নিয়েছি, আমি ভিডিও পোস্ট দিয়েছি, কিন্তু সেটা স্টুডেন্টের কোনো বেনিফিট হবে না, যার কারণে আমি ক্লাসগুলো পোস্টিং করি নাই। তো আজকে আমি আবার যেহেতু অনেকেই ক্লাস করে নাই এবং যেহেতু ভিডিওগুলো পোস্টিং দিতে পারি নাই, পোস্ট করতে পারি নাই, এই কারণে আমি আবার ওই অধ্যায়গুলো পড়াবো। ওকে। আর তোমরা যারা লাইভে আছো তারা কমেন্টস বক্সে তোমাদের নাম, ডিপার্টমেন্ট, সেমিস্টার, রোল নাম্বার লিখে কমেন্টস করবে। নাম, ডিপার্টমেন্ট, সেমিস্টার এবং রোল নাম্বার। ওকে। যারা নাকি আজকের মধ্যে দিতে হবে, আজকের মধ্যে না দিলে এটা পরবর্তীতে অ্যাবসেন্ট কাউন্ট হবে। অ্যাবসেন্ট কাউন্ট হয়তো আমরা কিন্তু অলরেডি অ্যাটেন্ডেন্স কাউন্ট করতেছি। তোমরা কারা কারা ওয়াচ করতেছো, তারা কারা কারা ওয়াচ করতেছো না, পরবর্তীতে আমি আজকে ভিডিও আপলোড করলাম, পরে তুমি কয়েক সপ্তাহ পরে তুমি লিখলা, কমেন্টস বক্সে কমেন্টস করলা, সেটা কাউন্ট হবে না। আজকের মধ্যে কমেন্টস করতে হবে, কারণ আজকের ক্লাসটা আজকেই কমপ্লিট। তোমরা পরে ওয়াচ করো, সমস্যা নাই, কিন্তু তোমাদের একটা অ্যাবসেন্ট কাউন্ট হয়ে যাবে কিন্তু। পরবর্তীতে একটা তোমাদের যে একটা মার্কস আছে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা মার্কস আছে তোমাদের প্রেজেন্টের উপর, সেটা পাবা না। সেটা তুমি কমেন্টস করো পরবর্তীতে, সমস্যা নেই, কিন্তু সেটা পাবা না। ওকে, তাহলে স্টার্ট করা যাক। টেক্সটাইল র ম্যাটেরিয়ালস, তোমরা যেহেতু র ম্যাটেরিয়ালস 1 পড়েছো, তাহলে তোমরা তো জানো টেক্সটাইল র ম্যাটেরিয়ালস কি। টেক্সটাইল শব্দের অর্থ হচ্ছে বস্ত্র। যেহেতু তোমরা টেক্সটাইল টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং পড়তেছো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছো, তাহলে তোমাদেরকে বলা হবে বস্ত্র প্রকৌশলী বাংলায়, আর ইংলিশে বলা হয় কি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আর তোমরা পড়তেছো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর কি তোমরা বস্ত্র প্রকৌশলী হবে না, তখন ইঞ্জিনিয়ারিং হলে হবে প্রকৌশল, আর ইঞ্জিনিয়ার হলে প্রকৌশলী। তোমরা বস্ত্র প্রকৌশলে কী করতেছো? ডিপ্লোমা পড়তেছো। বস্ত্র প্রকৌশলে ডিপ্লোমা পড়তেছো, 4 বছর মেয়াদি ডিপ্লোমা। অনেক ডিমান্ড, অনেক ভ্যালুয়েবল, কিন্তু তোমরা যদি অবহেলা করো এটা কিছু হবে না, অবহেলা করা যাবে না। এখন থেকে তোমরা যদি একটা কনসেন্ট্রেট হও পড়ালেখার প্রতি, তাহলে ইন ফিউচারে তোমাদের যে এটা একটা মনে রাখবে, এটা আমাদের টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তুমি যেটাই পড়ো না কেন, মেকানিক্যাল পড়ো, টেক্সটাইল পড়ো, অথবা সিভিল পড়ো, আর্কিটেকচার পড়ো, কম্পিউটার পড়ো, যেটাই পড়ো না কেন, এই যে সেমিস্টার 1, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, একটা সাথে একটা রিলেটেড। কিন্তু তুমি যদি ফার্স্ট সেমিস্টার অবহেলা করো না, আমি সেকেন্ড সেমিস্টার থেকে ভালো করে পড়বো, পারবে না, তোমার তখন কষ্ট হয়ে যাবে। তুমি যে ফার্স্ট সেমিস্টার থেকে যদি তুমি ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাও, তাহলে তোমার পরবর্তী সেমিস্টারগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে, এটা খেয়াল রাখবা। একটার সাথে একটা রিলেটেড, কিন্তু এই বইয়ের যেমন 1 পড়েছো, 1 যারা ভালো করে পড়েছো তারা 2 বুঝবা,
যারা নাকি 1 ভালো করে পড়ো না, অবহেলা করছো, তারা 2 কিন্তু বুঝতে কষ্ট হয়ে যাবে, অনেক কঠিন মনে হবে। হ্যাঁ, তাহলে স্টার্ট করা যাক। আমি অনেক কথা বলেছি। রাসায়নিক, তোমরা টেক্সটাইল র মেটেরিয়ালস 1 পড়েছো কি? কৃত্রিম ফাইবার নিয়ে, অর্থাৎ ন্যাচারাল ফাইবার নিয়ে। হ্যাঁ, আর এটা হচ্ছে টেক্সটাইল র মেটেরিয়ালস 2, টেক্সটাইলের, গার্মেন্টস না, টেক্সটাইলে। গার্মেন্টসও টেক্সটাইল র মেটেরিয়ালস আছে, কিন্তু এটা হচ্ছে টেক্সটাইল ডিপার্টমেন্টের, টেক্সটাইল টেকনোলজি। হ্যাঁ, তাহলে টেক্সটাইল শব্দতে কাঁচামাল, সরি টেক্সটাইল বস্ত্র, আর র মেটেরিয়ালস শব্দতে হচ্ছে কাঁচামাল। ওকে, টেক্সটাইল শব্দ তো বস্ত্র, আর র মেটেরিয়াল শব্দ তো কাঁচামাল। র কাঁচা, ম্যাটেরিয়ালস মালামাল। ওকে, তাহলে বস্ত্র তৈরির কাঁচামাল, সে বস্ত্র তৈরির কাঁচামালটার প্রধানত দুইভাবে পাওয়া যায়, একটা হচ্ছে প্রাকৃতিকভাবে, একটা হচ্ছে কৃত্রিমভাবে। ওকে, তাহলে আমি টেক্সটাইল র মেটেরিয়ালস 1 পড়েছিলাম প্রাকৃতিক ফাইবার নিয়ে, প্রাকৃতিক আঁশ নিয়ে, আর টেক্সটাইল র মেটেরিয়ালস 2 হচ্ছে কৃত্রিম আঁশ নিয়ে। এটা ম্যানমেড ফাইবার, সিনথেটিক ফাইবার বলা হয়, ম্যানমেড ফাইবার বলা হয়। ওকে, তাহলে রাসায়নিক বা কৃত্রিম ফাইবার কি তোমরা তো জানো। রাসায়নিক বা কৃত্রিম ফাইবার কি তোমরা, এগুলো আমি পড়িয়েছি, তোমরা জানো। কৃত্রিম ফাইবার বলতে কি বোঝায় তোমরা নিশ্চয়ই জানো। তো কৃত্রিম ফাইবার বলতে আমরা জানি বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের সংমিশ্রণে, আমি বলতে পারি বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের সংমিশ্রণের বিক্রিয়া ঘটিয়ে বা বিভিন্ন রাসায়নিক পদার্থের পলিমারাইজেশন ঘটিয়ে যে কৃত্রিম আঁশ তথা ফিলামেন্ট তৈরি করা হয় তাকে রাসায়নিক ফাইবার বলা হয়। বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের সংমিশ্রণে বিক্রিয়া ঘটিয়ে বা বিভিন্ন রাসায়নিক, এই যে এখানে দেওয়া আছে দেখো, বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের সংমিশ্রণে বিক্রিয়া ঘটিয়ে বা বিভিন্ন রাসায়নিক পদার্থের পলিমারাইজেশন ঘটিয়ে যে কৃত্রিম আঁশ তথা ফিলামেন্ট তৈরি করা হয় তাকে রাসায়নিক ফাইবার বলে, রাসায়নিক ফাইবার বলে। ওকে, এখন আসি, তাহলে ভূমিকা হচ্ছে এটাই। আর কৃত্রিম ফাইবার প্রস্তুতির ইতিহাসটা তোমাদের পরীক্ষা তো আসে না, এটা তোমরা একটু পড়ে নিবা, প্রস্তুতির ইতিহাসটা একটু পড়ে নিবা। আমি ইম্পর্টেন্টগুলো পড়াই, যেহেতু অনলাইন ক্লাস, আমি যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো একটু পড়াবো। তোমরা একটু পড়ে নিবা এটা, তারপরে একটু পড়ে দিই। যেমন মানুষের তৈরি ফাইবারগুলোর প্রাকৃতিক বৈচিত্র্যতা বৈজ্ঞানিক উপায়ে দিন দিন উন্নয়ন করা সম্ভব হচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনের কৃত্রিম ফাইবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য প্রতিটি কৃত্রিম ফাইবার সম্পর্কে কিছু ধারণা লাভ করা একান্ত প্রয়োজন। কৃত্রিম ফাইবার তৈরিতে এক বৃহৎ কর্মকাণ্ড জড়িত। বিভিন্ন ফাইবারের গবেষণা যেমন ব্যয়বহুল, পরীক্ষামূলক উৎপাদনও তেমন ঝুঁকিপূর্ণ। কৃত্রিম ফাইবার উৎপাদনে নানা প্রকার প্রসেস, রসায়ন এবং ফিলামেন্ট তৈরির পর্যায় থেকে ইয়ার্ন তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়া জড়িত রয়েছে। ওকে, এ সকল প্রক্রিয়ার সাধারণ বিষয়গুলো যেমন গবেষণা পর্যায়ে নানা নামকরণ, স্পিনিং ও টেক্সচারাইজেশন অভিন্ন প্রকৃতির। কৃত্রিম ফাইবার প্রস্তুতির ইতিহাস। কৃত্রিম ফাইবার পরীক্ষামূলকভাবে প্রথম আবিষ্কৃত হয় 1857 সালে। 1890 সাল নাগাদ ফ্রান্স পরীক্ষামূলক উৎপাদন এবং 1910 সালে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এ পর্যন্ত প্রায় 18টি কৃত্রিম ফাইবার আবিষ্কৃত হয়েছে। একটি নতুন ফাইবারের উদ্ভাবন এক বিরাট ব্যয়বহুল প্রক্রিয়া। প্রথমে গবেষণা আকারে নতুন পদার্থ উদ্ভাবনের জন্য গবেষণা কার্যক্রম শুরু করতে হয়। যখন আশাপ্রদ একটি নতুন পদার্থের সৃষ্টি হয় তখন প্যাটার্ন তৈরি করা হয়। এই প্যাটার্ন তৈরির সকল প্রকার কৃতিত্ব উদ্ভাবকের প্রাপ্য এবং প্যাটার্ন রাইট 16 বছর পর্যন্ত উদ্ভাবকের থাকে। ওকে, গবেষণাগারে নতুন প্যাটার্নের উপর আরও গবেষণা চালিয়ে বৃহৎ আকারে প্যাটার্ন কি? প্যাটার্নটা হচ্ছে কৃত্রিম ফাইবার তৈরির যে একটা প্রসেসিংগুলো তারা একটা কি তৈরি করে, একটা কাগজে কলমে তৈরি করে প্যাটার্ন তৈরি সকল প্রকার কৃতিত্ব উদ্ভাবকের প্রাপ্য এবং প্যাটার্ন রাইট 16 বছর আছে, এটা পড়িয়েছি। গবেষণা নতুন প্যাটার্নের উপর আরও গবেষণা চালিয়ে বৃহৎ আকারে উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয় এবং এই জন্য সাধারণত প্রথমে একটি ক্ষুদ্র প্রকল্প হাতে নেওয়া হয় যাকে পাইলট প্ল্যান্ট বলা হয়।
পাইলট প্ল্যান্টটা ফাইবারের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। যেমন তোমার পাইলট প্ল্যান্ট গার্মেন্টসেও পাবা। যেমন তোমার স্যাম্পলিং যখন করা হয় তখন সেখানে একটা পাইলট প্ল্যান্ট করে। আমি যে লক্ষ লক্ষ পিস যে গার্মেন্টস তৈরি করব, আমি লক্ষ লক্ষ পিস গার্মেন্টস তৈরি করার আগে আমি ক্ষুদ্র পরিমাণ অর্থাৎ অল্প পরিমাণের কিছু গার্মেন্টস আমি প্রথমে কী করি, প্রোডাকশন করি। তাহলে আমার ফলটা গেলে আমার অল্পের উপর যাক, আমার লক্ষ লক্ষ পিসের উপর না যাক, ওই ফলটা ওই অল্প পিসের উপর চলে যাবে। হ্যাঁ, এটাকে বলা হয় পাইলট প্ল্যান্ট, অর্থাৎ ক্ষুদ্র প্রকল্প হাতে নেওয়া হয়। ওকে। এছাড়া গবেষণা পর্যায়ে প্রচুর ফাইবার তৈরি করে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানার জন্য বস্ত্র ও পোশাক তৈরি পূর্বক ফাইবারের দোষ গুণ মূল্যায়ন করা হয়। উৎপাদিত ফাইবারের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য মূল্যায়িত সকল সমস্যাগুলি পুনরায় গবেষণাগারে পাঠানো হয়। পরে যখন ফাইবারকে সমস্যামুক্ত করে প্রস্তুত করা হয় তখন প্রয়োজন হয় বড় ধরনের পূর্ণাঙ্গ প্রকল্পের। এটা র মেটেরিয়ালস, এটা রিডিং করা। হ্যাঁ, রিডিংগুলো আমি যেখান থেকে তোমরা বুঝবে না মনে করবো সেখানে আমি বুঝাই দিব। সাথে সাথে উদ্ভাবিত নতুন ফাইবার সম্পর্কে ব্যবহারকারীর মনোযোগ আকর্ষণ করার জন্য শুরু হয় পরিকল্পিত প্রচার ব্যবস্থা। কৃত্রিম ফাইবার উৎপাদনকারীকে সুতা বা কাপড় তৈরি কিংবা খুচরা বিক্রেতাকেই সন্তুষ্ট করলে তার দায়িত্ব শেষ হয় না। একই সাথে ব্যবহারকারীদের সকল প্রকার সন্তুষ্টির প্রয়োজনে ফাইবার উৎপাদকের এক বিশাল বাজারজাতকরণের নেটওয়ার্ক তৈরি করতে হয়। এছাড়া ব্যবহারকারীর অধিক গ্রহণযোগ্যতা তাৎক্ষণিকভাবে আদায় করার জন্য উৎপাদিত ফাইবারটির সবচেয়ে ভালো ব্যবহার কীভাবে করা যায় তা নিরূপণপূর্বক বস্ত্র তৈরি করে বাজারে ছাড়া হয়। যেমন ওরলন, স্টেপল ফাইবার, ফিলামেন্ট ফাইবার তোমরা তো জানো। হ্যাঁ, স্টেপল ফাইবার, ফিলামেন্ট ফাইবার তোমরা জানো। স্টেপল ফাইবার দিয়ে অর্থাৎ ক্ষুদ্র দৈর্ঘ্যে আসকে স্টেপল ফাইবার বলে, আর লম্বা দৈর্ঘ্যে আসকে ফিলামেন্ট ফাইবার বলে। ওকে। স্টেপল ফাইবার দিয়ে প্রথমে হালকা ও আরামদায়কভাবে সোয়েটার তৈরি করা হয়েছিল, কেননা ওরলন ফাইবারের কুঁচকানো ক্ষমতা কম থাকায় ওরলনের তৈরি সোয়েটার ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করতে সমর্থন হয়। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। কোনো ফাইবারেরই সকল ধরনের বৈশিষ্ট্য বা গুণাগুণ নাও থাকতে পারে। যেমন একই ফাইবার দিয়ে কার্পেট এবং পোশাক তৈরি করা যায় না, কারণ কার্পেটের প্রয়োজন দৃঢ় ও শক্ত ফাইবার, কিন্তু পোশাকের জন্য দরকার নরম ও নমনীয় তার গুণসম্পন্ন ফাইবার। তথাপি ফাইবার উৎপাদকের বহুবিধ ব্যবহারের উপযোগিতা পাওয়ার জন্য ধারাবাহিকতা গবেষণা কার্যক্রম প্রয়োজন হয়। এই গবেষণার ভিত্তিতে উৎপাদকগণ ফাইবারের বিভিন্ন গুণাগুণ নিয়ে একটি সিরিজ উদ্ভাবন করেন, যাতে একই পরিবারভুক্ত ফাইবারগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। ওকে, বুঝতে পেরেছ? দেখা যাচ্ছে এ সময় পর্যন্ত উৎপাদকের ব্যয় হয় প্রায় $50 মিলিয়ন। এছাড়াও পরবর্তী গবেষণা চালানোর জন্য আরও $4-5 মিলিয়ন খরচ হওয়ার সম্ভাবনা থাকে। অথচ এ সময় পর্যন্ত প্রস্তুতকারকের কোনো রিটার্ন আসে না। এত বড় ঝুঁকি আমাদের উন্নত দেশগুলোর পক্ষে নেওয়া সম্ভব হয় না বলে কৃত্রিম ফাইবার উৎপাদকের তালিকায় শুধু ধনী ও উন্নত দেশগুলো রয়েছে। ওকে, এটা হচ্ছে ইতিহাস। ফাইবারের নামকরণটা কেমনে হয় দেখো, এটা ইম্পর্ট্যান্ট। ফাইবার বিক্রয়ের জন্য নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নাম এমন হওয়া বাঞ্ছনীয় যাতে নামটি ফাইবারের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত ও শ্রুতিমধুর হয়। ফাইবারের যে গুণাগুণ, সেই গুণাগুণের সাথে নামটা যাতে মিল হয়। মানুষের নামের সাথে মানুষের চরিত্রে কিন্তু মিল থাকতে হবে, নাহলে কিন্তু সেই নামটা কিন্তু আর মূল্যায়ন হবে না। ঠিক তেমনি ফাইবারের ক্ষেত্রেও কিন্তু ফাইবারের বৈশিষ্ট্যের সাথে সেই নামটাও কিন্তু বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে দেওয়া হবে। সাধারণত ফাইবার যখন গবেষণা অবস্থায় থাকে তখন নাম্বার দিয়ে শনাক্ত করা হয়, যেমন F55, M17, N9 ইত্যাদি। কোনো কোম্পানি আবার গবেষণা পর্যায়ে অগ্রিমভাবে নাম নির্বাচন করে দেয় নাম নির্বাচন করে দেয় গবেষণা করার আগেই। তবে সাধারণত ফেডারেল ট্রেড কমিশন FTC পরীক্ষা আসতে পারে। FTC এর পূর্ণরূপ কি? ফেডারেল ট্রেড কমিশন ফাইবার উৎপাদনকারীর সহযোগিতা নিয়ে নাম নির্বাচন করে থাকে। এক্ষেত্রে বর্গীয় নাম ঠিক করা হয়। বর্গীয় নামের জন্য ফাইবার তৈরির রাসায়নিক পদার্থকে উৎস হিসেবে নেওয়া হয়। ওকে। 1924 সালে কৃত্রিম ফাইবারের মধ্যে প্রথম রায়নের নামকরণ হয়েছিল। কত সালে? 1924 সালে কৃত্রিম ফাইবারের মধ্যে অনেক ধরনের কৃত্রিম ফাইবার আছে, সবগুলোর মধ্যে সর্বপ্রথম কার নামকরণ করা হয়েছিল? রায়নের। পৃথিবীর বিখ্যাত ও সর্ববৃহৎ কৃত্রিম আঁশ থেকে সুতা ও কাপড় প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেলিংটনের ন্যাশনাল রিটেল মার্চেন্ট অ্যাসোসিয়েশন রায়ন নামটির কপিরাইট কি? বেলিংটনের ন্যাশনাল রিটেল মার্চেন্ট
ন্যাশনাল রিটেল মার্চেন্ট অ্যাসোসিয়েশন রেয়ন নামটির কপিরাইটের স্বত্বাধিকারী। অ্যাসিটেট ফাইবারের নামকরণ নিয়ে বিরাট বিতর্কের সূচনা হয়েছিল। 1937 থেকে 1952 সাল পর্যন্ত অ্যাসিটেটকে রেয়ন নামে আখ্যায়িত করা হয়, কিন্তু অ্যাসিটেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অ্যাসিটেটের ক্ষেত্রে রেয়ন নামটি মেনে নিতে পারেননি, কারণ অ্যাসিটেট ফাইবারের বৈশিষ্ট্যসমূহ রেয়ন থেকে আলাদা। পরে এফটিসি কর্তৃক উৎপাদকের আবেদন অনুযায়ী অ্যাসিটেট ফাইবারকে রেয়ন থেকে পৃথক করে ভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়, তবে সব ক্ষেত্রে এফটিসি উৎপাদকের যুক্তি মেনে নেয়নি। যেমন জেন্ট্রেল পলনাসিক রেয়নের উৎপাদকগণ রেয়ন বাদ দিয়ে শুধু বর্গীয় নাম পলিনসিক ব্যবহার করার অনুমতি চেয়েছিল, কিন্তু এই অনুরোধ রক্ষা করা হয়নি। 1959 সালে আমেরিকান কংগ্রেস এখানে রেয়ন নিয়ে আলোচনা করা হয়েছে, কারণ কৃত্রিম ফাইবারের সর্বপ্রথম ফাইবার হচ্ছে রেয়ন ফাইবার। এই জন্য 1959 সালে আমেরিকান কংগ্রেস টেক্সটাইল ফাইবার প্রোডাক্ট আইডেন্টিফিকেশন অ্যাক্ট পরীক্ষা আসতে পারে। TFPIA এর পূর্ণরূপ লিখো। টি দিয়ে টেক্সটাইল, এফ দিয়ে ফাইবার, পি দিয়ে প্রোডাক্ট, আই দিয়ে আইডেন্টিফিকেশন, এ দিয়ে অ্যাক্ট। তাহলে বলতে হবে কি টেক্সটাইল ফাইবার প্রোডাক্ট আইডেন্টিফিকেশন অ্যাক্ট পাস হয় কত সালে? 1959 সালে। এই বিধি মোতাবেক যে কোনো কাপড়ের টেক্সটাইল ফাইবারের ধরনসহ ফাইবারের শতকরা হার লেভেল উল্লেখ করতে হবে। এ পর্যন্ত 16টি টেক্সটাইল ফাইবার বর্গীয় নামে নামকরণ করা হয়েছিল। কি অ্যাসিটেট, অ্যাক্রাইলিক, এজলোন, গ্লাস দেখা যাচ্ছে, ওকে, মেটালিক, মোড অ্যাক্রাইলিক, নাইলন, নাইট্রিল, ওলেফিন, পলিয়েস্টার, রেয়ন, রাবার, সেরন, স্পান্ডেক্স, বিনাইল, ভিনিয়ন 16টি। TFPIA তোমরা তো জানো টেক্সটাইল ফাইবার প্রোডাক্ট আইডেন্টিফিকেশন অ্যাক্ট, এটার পুনরূপ। এর নির্দেশ অনুযায়ী উপরোক্ত ফাইবারগুলো থেকে তৈরি কাপড়ের গায়ে অবশ্যই বর্গীয় নাম ব্যবহার করতে হবে, তবে ট্রেড নামও ব্যবহার করে হবে, কিন্তু বর্গীয় নাম বাদ দিয়ে। আমরা যে লেবেল লাগাবো লেবেলে এটার বর্গীয় নাম লেখা থাকতে হবে বলে দিচ্ছে, এটা কোন ফাইবার দ্বারা তৈরি, কোন ইয়ান দ্বারা তৈরি। হ্যাঁ, ওকে। উপরোক্ত ফাইবারগুলোর জন্য TFPIA ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। ওকে, এটা গেল কি ফাইবারের নামকরণের ইতিহাস। ওকে, এখন আসি রাসায়নিক ফাইবারের সংজ্ঞা। হ্যাঁ, রাসায়নিক ফাইবারের সংজ্ঞা কী বলছে আমি তা পুরো শুরুতেই বলেছিলাম। বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের সংমিশ্রণের বিক্রিয়া ঘটিয়ে বা বিভিন্ন রাসায়নিক পদার্থের পলিমারাইজেশন ঘটিয়ে যে কৃত্রিমাশ তথা ফিলামেন্ট তৈরি করা হয় তাকে রাসায়নিক ফাইবার বলে। যেমন সেলুলোজ থেকে রেয়ন উৎপন্ন হলেও বিভিন্ন প্রক্রিয়ায় ও রাসায়নিক পদার্থের সংমিশ্রণে সেলুলোজকে সম্পূর্ণ রূপান্তর করে নতুন পদার্থ তৈরি করা হয়, তাকে পুনঃউৎপাদিত বা রিজেনারেটেড সেলুলোজ ফাইবার বলা হয়। তো পুনরায় উৎপাদন করা হচ্ছে প্রাকৃতিক ফাইবার থেকে, যেগুলো আমরা লিন্ট এবং লিন্টার্স বলি। হ্যাঁ, লিন্ট কোনটা ইউজ করা হয় তোমরা জানো? লিন্ট ইউজ করা হয় না লিন্টার্স ইউজ করা হয়, যেটা ওয়েস্টেজ হিসেবে ফেলে দেওয়া হয় স্পিনিংয়ে, সেটা থেকে আবার বিভিন্ন প্রসেসের মাধ্যমে কটন ফাইবার সেলুলোজিক ফাইবার, এটা হচ্ছে প্রাকৃতিক সেলুলোজিক ফাইবার। ওই কটন ফাইবারের ওয়েস্টেজগুলো দিয়ে যখন আবার কৃত্রিম বিভিন্ন রাসায়নিক পদার্থের মাধ্যমে যখন একটি ফাইবার যেমন বিস্কুস রেয়ন তৈরি করা হয়, সেই বিস্কুস রেয়নটা হচ্ছে যেহেতু আমার সেলুলোজিক ফাইবারের ওয়েস্টেজ থেকে তৈরি করা হয়েছে, এটা বিভিন্ন রাসায়নিক সংমিশ্রণের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, এই জন্য এই ফাইবারটাকে বলা হয় কি কৃত্রিম সেলুলোজিক ফাইবার। ওকে, আবার বিস্কুস রেয়ন প্রস্তুতিতে কস্টিক সোডা ব্যবহার করা হয়। সেলুলোজ কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে সোডা সেলুলোজ উৎপন্ন করে। প্রথমে বলছে কি সেলুলোজ, এটা একটা বিক্রিয়া। বিস্কুস রেয়ন কীভাবে তৈরি করে দেখো। প্রথমে বলছে কি সেলুলোজ যেটা আমি প্রাকৃতিক সেলুলোজ পেয়েছি, সেই সেলুলোজটা কার সাথে বিক্রিয়া করছে? এই যে রিয়াকশন করতেছে কিন্তু এখন, হ্যাঁ, অ্যালকালির সাথে বিক্রিয়া করছে, কি উৎপন্ন করছে? সোডা সেলুলোজ উৎপন্ন করছে এবং পানি উৎপন্ন করছে। পানিটা আমার কি হয়ে যাবে? আমার ড্রেন আউট হয়ে যাবে এবং সোডা সেলুলোজটা থেকে যাবে। আবার পরবর্তী বিক্রিয়া কি বলছে? সেই সোডা সেলুলোজ কার্বন ডাইসালফাইডের সাথে বিক্রিয়া করে সেলুলোজ জেন্টেড ডাইসালফাইড উৎপন্ন করেছে। আবার সেই সেলুলোজ জেন্টেড ডাইসালফাইডটা কার সাথে বিক্রিয়া করছে? সেলুলোজ জেন্টেড ডাইসালফাইডে কার্বন ডাইসালফাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে রিজেনারেটেড সোডিয়াম কার্বন ডাইসেলুলোজ সালফেট উৎপন্ন করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা একটু যারা সায়েন্স থেকে আসছো তারা এগুলো বুঝবা, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না আর্টস কমার্স থেকে আসছো তাদের একটু কষ্ট হবে, একটু মুখস্থ করতে হবে। ওকে, আবার নাইলন 6.6 আমি যদি বিক্রিয়াগুলো আমি যে বর্ণনা করি, আমাকে সেই জৈব অজৈব রসায়ন চলে যেতে হবে আমাকে।
তাহলে আমার সময় অত ব্যয় হবে, তাহলে তার চেয়ে এটা একটু সহজ। সেলুলোজ অ্যালকালির সাথে বিক্রিয়া করছে, সোডা সেলুলোজ পানি উৎপন্ন করছে, সেই সোডা সেলুলোজ কার্বন ডাইসালফেট সালফারের সাথে বিক্রিয়া করছে, সেলুলোজ জেন্টার ডাইসালফেট উৎপন্ন করছে। তোমরা যেহেতু তোমাদের রসায়ন তো আছে, রসায়ন বিজ্ঞান আছে, পদার্থ বিজ্ঞান আছে এই যে সেমিস্টারে, এগুলো তোমরা ওখানে একটু ভালো করে ওগুলো যদি একটু ভালো করে আয়ত্ত করো তোমরা এগুলো বুঝে যাবা। আবার নাইলন 6.6 প্রস্তুত করতে দুটি রাসায়নিক পদার্থ প্রয়োজন, যেমন এডিপিকে সিট ও হেক্সামিথিলিন ডায়ামিন। এটা গেল আমার কি বিস্কুট শ্রেণ পর্যন্ত। আবার বলছে কি এখন আসি নাইলন 6.6 প্রস্তুত করতে দুটি রাসায়নিক পদার্থের প্রয়োজন, ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডায়ামিন। প্রথমে এডিপিক অ্যাসিড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এডিপাইমাইড গঠন করে, পরে সে এডিপাইমাইড ডিহাইড্রেট হয়ে অর্থাৎ পানি হয়ে ডিহাইড্রেট হয়ে এডিপোনাইট্রাইল গঠন করে। সে ডিহাইড্রেট মানে কি, সেটা পানিটা আমার আউট হয়ে যাবে, বা কি গঠন করে, এডিপোনাইট্রাইল গঠন করে। সবশেষে ক্যাটালিস্টের উপস্থিতিতে এডিপোনাইট্রাইল রিডিউসড হয়ে হেক্সামিথিলিন ডায়ামিন গঠন করে। এটি থেকে নাইলন 6.6 পাওয়া যায়। ওকে, পলিস্টার হলো একটি পলিমারিক এস্টার ফাইবার। আমি প্রথম পড়েছিলাম কি বিস্কুট শ্রেয়নের বিক্রিয়া, এরপরে নাইলন পড়ছি, এখন হচ্ছে পলিস্টার ফাইবার। পলিস্টার হলো একটি পলিমারিক এস্টার ফাইবার, অ্যাসিড ও অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার গঠন করে। পলিস্টার একটি উচ্চ পলিমার বিশিষ্ট কৃত্রিম ফাইবার যা এস্টারিফিকেশনের মাধ্যমে তৈরি হয়। সাধারণত ইথিলিন গ্লাইকল ও টেরিফথ্যালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পলিইথিলিন টেরিফথ্যালেট গঠন করে। পলিইথিলিন টেরিফথ্যালেটের পর্যায়ক্রমিক ইউনিটকে কি বলা হয়, পলিয়েস্টার পলিমার বলা হয়। ইম্পর্ট্যান্ট, একটু দাগায় নাও। এখন আসে অ্যাক্রাইলিক ফাইবার। কমপক্ষে 85% অ্যাক্রাইলোনাইট্রাইল দ্বারা অ্যাক্রাইলিক ফাইবার প্রস্তুত করা হয়। এটি একটি অ্যাক্রাইলোনাইট্রাইলের পলিমার। ভিনাইল সাইনাইডকে সাধারণত অ্যাক্রাইলোনাইট্রাইল বলা হয়। এই যে এখানে দেওয়া আছে একটা বিক্রিয়া, দেখে নিবা, ভিনাইল সাইনাইডের বিক্রিয়া। ওকে, সংকেত। ওকে, ভিনাইল সাইনাইডের সংকেত। এখন আসি কৃত্রিম ফাইবারের শ্রেণী বিভাগ। তোমরা এটা একটু পড়ে নিবা, এটা তোমরা তো পড়েছো আগে। কৃত্রিম ফাইবার দুই প্রকার, প্রথমে 3 প্রকার: কৃত্রিম পলিমার, প্রাকৃতিক পলিমার ও অন্যান্য। কৃত্রিম পলিমার কত প্রকার দেখো: পলিকার্বামাইড, পলিওলিফিন, পলিভিনাল ডেরিভেটিভস, পলিইউরেথেন, পলিঅ্যামাইড বা নাইলন, পলিয়েস্টার, পলিকার্বনেট, সিনথেটিক পলিআইমোপ্রেন স্টারিন। ওকে, এখন আসো পলিওলিফিন আবার 3 প্রকার: পলিথিন, পলিপ্রোপিলিন, ক্লোরোফাইবার। এটা মুখস্থ করতে হবে, এটা পলিথিন, পলিপ্রোপিলিন, ক্লোরোফাইবার। পলিভিনাল ডেরিভেটিভস আবার কত প্রকার? 6 প্রকার: অ্যাক্রাইলিক, মোর অ্যাক্রাইলিক, নাইট্রিল, ক্লোরোফাইবার, বিনাইল, পলিস্টাইরিন। ক্লোরোফাইবার 2 প্রকার: পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইলিডিন ক্লোরাইড। ওকে, এখন আসি পলিইউরেথান 2 প্রকার: স্ট্রেট চেইন, সেগমেন্টেড। এটা গেল আমার কি কৃত্রিম পলিমারের ক্লাসিফিকেশন। এখন আসি প্রাকৃতিক পলিমার হচ্ছে 2 প্রকার। প্রথম হচ্ছে 1st প্রকার অ্যালজিনেট, প্রাকৃতিক রাবার, রিজেনারেটেড প্রোটিন, রিজেনারেটেড সেলুলোজ এস্টার। রিজেনারেটেড প্রোটিন আবার 2 প্রকার: পশু কেসিন, উদ্ভিজ্জ অ্যারাসিন। আবার বলছে কি রিজেনারেটেড সেলুলোজকে আবার কয় ভাগে ভাগ করা হচ্ছে? 4 ভাগে ভাগ করা হচ্ছে: বিস্কুস রেয়ন, কিউপ্রোমোনিয়াম রেয়ন। তাহলে বিস্কুস রেয়নটা কোন প্রকারের ফাইবার? এটা হচ্ছে রিজেনারেটেড সেলুলোজিক ফাইবার। রিজেনারেটেড, পুনঃউৎপাদিত। সেলুলোজিক ফাইবার, প্রোটিন ফাইবার, রাবার ফাইবার, স্টার ফাইবার, অনেক আছে। তাহলে এটা কি বিস্কুস রেয়ন, কিউপ্রোমোনিয়াম রেয়ন, মাডাল, ডিএসিটাইলেটেড এসিটেট। ওকে, সেলুলোজ এস্টার কত প্রকার? 2 প্রকার: অ্যাসিটেট, ট্রাইঅ্যাসিটেট। আর অন্যান্য মধ্যে কি আছে? কার্বন, প্লাম, মেটাল, সিলিকন করে নিবা। আর এখানে ক্লাসিফিকেশনটা কিন্তু এখানে দেওয়া আছে, যেমন সেলুলোজিক ফাইবার কি কি, নন সেলুলোজিক ফাইবার কোনটা কোনটা, প্রোটিন ফাইবার কোনটা, রাবার ফাইবার কোনটা, ধাতব ফাইবার কোনটা, অর্থাৎ মেটালিক ফাইবার যেটা বলা হয়, মিনারেল ফাইবার কোনগুলো। আবার এই যে এখানে দেওয়া আছে রায়ন ফাইবারের কাঁচামালটা কি? কটন লিন্টার্স। তোমার ওইটা কি, যেমন বিস্কুস রেয়নও কিন্তু কটন লিন্টার্স থেকে তৈরি করা হয়। রেয়ন ফাইবার, বিস্কুস রেয়ন, এই যে বিস্কুস রেয়ন আর কি, এটা বিস্কুস রেয়ন কটন লিন্টার্স থেকে তৈরি করা। যেমন কটন স্পিনিং মিলে যখন কটন লিন্ট এবং লিন্টার্স দুটো শব্দ আছে, যেমন ক্ষুদ্র দৈর্ঘ্যের হ্রাস এবং লম্বা দৈর্ঘ্যের হ্রাস। লিন্টটা ফাইবার ইয়ান তরিকাতে ইউজ করা হয়, কিন্তু লিন্টার্সটা কী করা হয়? ওয়েস্টেজ হিসেবে ফেলে দেওয়া হয়। সেটা পরবর্তীতে বিভিন্ন কেমিক্যাল প্রসেসের মাধ্যমে কৃত্রিম সেলুলোজিক ফাইবার তৈরি করা হয়।
ওইটা হচ্ছে প্রাকৃতিক সেলুলোজিক ফাইবার। সেই জন্য ওই প্রাকৃতিক সেলুলোজিক ফাইবারের লিন্টার্স থেকে যখন এই ফাইবারটা তৈরি করা হয়, সেজন্য এটাকে বলা হয় কি কৃত্রিম সেলুলোজিক ফাইবার। ওকে, নন সেলুলোজিক ফাইবারের যেখানে নাম দেওয়া আছে, এদিকে কাঁচামালগুলো কী কী, অর্থাৎ কোন ফাইবার থেকে কোন কাঁচামাল থেকে তৈরি করা হয়। প্রোটিন ফাইবারের এখানে নাম দেওয়া আছে, কাঁচামাল দেওয়া আছে, খনিজের ফাইবার, রাবার ফাইবার বা মেটালিক ফাইবার পরে নিবা তোমরা। এখন আসো বিভিন্ন প্রকার রিজেনারেটেড ও বা পুনরুৎপাদিত ফাইবারের নাম। আচ্ছা, বিস্কুস রেয়ন কি? রিজেনারেটেড বা পুনরুৎপাদিত ফাইবারের নাম হচ্ছে বিস্কুস রেয়ন, অ্যাসিটেট রেয়ন, ক্রিপ্টোমোনিয়াম রেয়ন। তাহলে রিজেনারেটেড বা পুনরুৎপাদিত ফাইবার কত প্রকার? প্রথম এখানে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, বিস্কুস রেয়ন, অ্যাসিটেট রেয়ন, ক্রিপ্টোমোনিয়াম রেয়ন। অন্যভাবে রিজেনারেটেড ফাইবার দুই ভাগে ভাগ করা হয়েছে, রিজেনারেটেড প্রোটিন, রিজেনারেটেড সেলুলোজ। আবার রিজেনারেটেড প্রোটিনকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, পশু কেসিন, উদ্ভিজ রেচিন। যে আমি যে প্রথমে ক্লাসিফিকেশন করেছিলাম ওখানে এগুলো আছে। রিজেনারেটেড সেলুলোজকে আবার চার ভাগে ভাগ করছে, বিস্কুস, ক্রিপ্টোমোনিয়াম, মাডাল, ডিএসিটাইলেটেড অ্যাসিটেট। ওকে, বাণিজ্যিকভাবে প্রধান দু প্রকারের রেয়ন উৎপাদন হয়, যেমন বিস্কুস এবং হাই ওয়েট মডুলাস। এ দুই শ্রেণীর রেয়নকে রিজেনারেটেড রেয়ন বলে, কেননা এ দুই শ্রেণীর রেয়ন উৎপাদনে মূল সেলুলোজই প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। রাসায়নিক পদার্থ যুগে পরিবর্তন বা রূপান্তর হয়ে ভিন্ন সেলুলোজ পদার্থ সৃষ্টি করে। ওকে, রিজেনারেটেড সেলুলোজ ফাইবার কিছুটা পরিবর্তন বা মডিফাই করে রেয়ন ফাইবার প্রস্তুত করা হয়। যেমন রিজেনারেটেড সেলুলোজকে স্থির রেখে কাঁচামাল হিসেবে শতকরা 15% হাইড্রোজেন ও হাইড্রোক্সিল নিয়ে রেয়ন ফাইবার প্রস্তুত করা হয়। ওকে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, রিজেনারেটেড সেলুলোজ ফাইবার কিছুটা পরিবর্তন বা মডিফাই করে রেয়ন, যেটা পড়েছি, যে সমস্ত সেলুলোজ দ্বারা পুনরুৎপাদিত সেলুলোজ ফাইবার প্রস্তুত করা হয় তা নিম্নরূপ, যেমন উড। হ্যাঁ, এই যেগুলো একটু পড়ে নিবে, তোমরা বুঝবা। আপনার সেই বিস্কুস রেয়ন ইতিহাস, এগুলো পরবর্তী একটা অধ্যায় আছে কিন্তু বিস্কুস রেয়নের অধ্যায়। এটা হচ্ছে প্রথম অধ্যায়, হচ্ছে পুরো বইয়ের একটা সূচনা ভূমিকা হিসেবে কাউন্ট করা হয় এটাকে। প্রথম অধ্যায় প্রত্যেক বইয়ের প্রথম অধ্যায়। বিস্কুস রেয়ন তুলার ক্ষুদ্র আঁশ বা বাঁশ ও কাঠের মণ্ড থেকে তৈরি করা হয়। 1840 সালে এফ.জি. কেলার নামে একজন জার্মান তাঁতি প্রথম কাঠের মণ্ডকে রাসায়নিকভাবে গলানোর সূত্র আবিষ্কার করেন। 1892 সালে সেই সূত্র থেকে রেয়ন ফাইবার আবিষ্কার করেন দুই ব্রিটিশ বৈজ্ঞানিক, C.F. ক্রস ও E.J. বেভেন। 1910 সালে প্রথম আমেরিকাতে বিস্কুস রেয়ন তৈরির কাঁচামাল কারখানা স্থাপন করা হয়। বিস্কুস রেয়ন রিজেনারেটেড সেলুলোজ ফাইবার। রেয়ন একটি সাধারণ নাম হিসেবে ব্যবহার করা হয় যা মানুষের তৈরি ফাইবার ও সেলুলোজ থেকে পুনরুৎপাদিত। রেয়নের সাথে সাথে বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছে, যেমন আর্টিফিশিয়াল সিল্ক, আর্ট সিল্ক ইত্যাদি। অর্থাৎ রেয়নকে প্রাকৃতিক সিল্কের পরিবর্তক অর্থাৎ কৃত্রিম সিল্ক বলা হয়। সেলুলোজ অ্যাসিটেট রেয়ন। সেলুলোজ অ্যাসিটেট ফাইবার বিভিন্ন প্রকার যৌগ ও বিভিন্ন সেলুলোজ অ্যাসিটেট ফাইবার বিভিন্ন রাসায়নিক যৌগ ও বিভিন্ন সেলুলোজ রাসায়নিক সংমিশ্রণ করে ফাইবারে পরিণত করা হয়। অ্যাসিটেট রেয়ন কটন লিন্টার্স দ্বারা তৈরি করা হয়। কাঁচামাল হিসেবে উড পাল্পও ব্যবহার করা হয়। কটন লিন্টার্স ও উড পাল্প ছাড়াও নিম্নলিখিত কেমিক্যালস সেলুলোজ অ্যাসিটেট রেয়ন তৈরিতে ব্যবহৃত হয়, যেমন অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ও সালফিউরিক অ্যাসিড। ওকে, তাহলে আজকের ক্লাসে এ পর্যন্ত। আর পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করব। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।